হুমায়ূন আহমেদের লেখা মানেই আমাদের খুব চেনা জগতের গভীরে অন্যরকম একটা জগতে ডুব দেয় আর কি। ঠিক তাই। আজ আমরা ঠিক সেভাবেই ডুব দেব তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে উপন্যাসের একটা অংশে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা অংশ। একটা গ্রামীণ পরিবেশ, ধরুন একটা ডাকবাংলো, সেখানে ছুটি কাটাতে আসা একটা পরিবার, আর কিছু মজার অপ্রত্যাশিত ঘটনা, এই সব নিয়েই আজকের আলোচনাটা সাজানো হয়েছে। আমাদের হাতে আছে উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা, তাই তো? যেখানে নবনী, ওর মন্ত্রী বাবা জামিল চৌধুরী, মা জাহানারা, আর ওই যে অদ্ভুত বোনটা শ্রাবণী। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণী ইন্টারেস্টিং ক্যারেক্টার। ঠিক, ওদের আমরা দেখতে পাই। আর সাথে কিছু পার্শ্ব চরিত্রও আছে, যেমন ধরুন ওসি সাহেব, চেয়ারম্যান সুরুজ মিয়া, যারা গল্পে একটা অন্য মাত্রা যোগ করেছে। একদম। আর আজ আমাদের লক্ষ্যটা কি? আমরা চেষ্টা করব এই অংশটার মধ্যে দিয়ে চরিত্রগুলোর মনস্তত্ত্ব, মানে ওদের মনের ভেতরটা একটু বোঝার। তাদের নিজেদের মধ্যে সম্পর্কগুলো কেমন সেই টানাপড়েন। আর হুমায়ূন আহমেদের ওই যে লেখার ধরন, সূক্ষ্ম যে একটা হাস্যরস থাকে। হ্যাঁ, সেটা তো ওনার সিগনেচার স্টাইল। আর সেই সময় সামাজিক পরিবেশটা কেমন ছিল তারও একটা ছবি পাওয়ার চেষ্টা করব। দেখব কত সাধারণ ঘটনার মধ্যে দিয়ে লেখক অসাধারণ সব মুহূর্ত তৈরি করেন। ঠিক, তাহলে শুরু করা যাক নবনীর ডাকবাংলোয় ফেরা দিয়ে। ওর মনে তো বেশ ভয় ছিল, তাই না? হ্যাঁ, বেশ ভয় নিয়েই ফিরছিল। ভাবছিল বাবা হয়তো দেরি দেখে খুব রেগে গেছেন। ওর মনের মধ্যে একটা ছবিও তৈরি হয়ে গেছিল। বাবা গম্ভীর হয়ে বসে আছেন, সামনে হ্যাজাক লাইট জ্বলছে, পাশে ওসি চেয়ারম্যান, সব চিন্তিত মুখে। কিন্তু গিয়ে দেখল কি? আরে একদম উল্টো। বাবা বেশ খোশ মেজাজে, ওসি সাহেব অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে, আর চেয়ারম্যান সুরুজ মিয়া, তার মুখে সেই পরিচিত তেলতেলে হাসি। আর পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। একদম। নবনী তো অবাক। বাবার এই যে মুডটা, এত হাসি খুশি, এটা কি সত্যিই চিন্তিত ছিলেন না বলে, নাকি পরিস্থিতি হালকা করার জন্য? বলা মুশকিল, হয়তো দুটোই কিছুটা সত্যি। তবে ওই যে গেটে ঢোকার মুখে সেন্ট্রিদের স্যালুট, ওটা নবনীকে বেশ অপ্রস্তুত করে দিয়েছিল। হ্যাঁ, কি করবে বুঝতে পারছিল না। স্যালুটের উত্তরে কি করতে হয়? আসলে এই অস্বস্তিটা হয়তো শুধু ওর একার না। ধরুন, নতুন ক্ষমতা বা প্রতিপত্তি পাওয়া পরিবারের ছেলেমেয়েরা হঠাৎ করে পাওয়া এই সামাজিক সম্মান বা প্রোটোকলের সাথে ঠিক সহজ হতে পারে না। ঠিক বলেছেন। সুবিধেগুলো হয়তো নেয়, কিন্তু তার আনুষঙ্গিক নিয়মকানুনগুলো নিয়ে একটু দ্বিধায় থাকে। একদম। যাই হোক, বাবা ওকে দেখেই ডাকলেন, কাণ্ড দেখে যা। কি কাণ্ড? কাছে গিয়ে নবনী দেখল এলাহি কাণ্ডই বটে। বাবার পায়ের কাছে পড়ে আছে বিশাল এক চিতল মাছ। রাজ চিতল যাকে বলে। ঠিক তাই। সুরুজ মিয়াই এনেছেন। হাসিমুখে জানালেন মন্ত্রীর জন্য এনেছেন। আর এই উপহার পেয়ে মন্ত্রী সাহেব এত খুশি যে সুরুজ মিয়ার চোখে জল। হ্যাঁ, তবে নবনী ঠিক বুঝতে পারছিল না এটা কি আসল আবেগ, নাকি পরিস্থিতি অনুযায়ী চোখে জল আনার ক্ষমতা। হ্যাঁ, গ্রামীণ রাজনীতিতে এমনটা তো হয়ই। কে কতটা মন জেতাতে পারল, তার উপর অনেক কিছু নির্ভর করে। একদম। এরপর বাবা শুধু ওজনটা জানতে চাইলেন। আর যায় কোথায়? সুরুজ মিয়া আর ওসি সাহেব মিলে মাছটাকে নিয়ে এমন ছুটলেন ওজন করতে, যেন এক্ষুনি না করলে বিরাট ক্ষতি হয়ে যাবে। কত হলো ওজন? 41 কেজি। ভাবা যায়? বিরাট মাছ। এই মাছের পর্বটা শেষ না হতেই আসল চমকটা এলো। জামিল সাহেব বললেন, নবনীর জন্য সারপ্রাইজ আছে। নবনী কি ভাবল? রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, ও সেটাই ভেবেছিল, এমএসসির রেজাল্ট। কিন্তু সারপ্রাইজটা ছিল অন্য। হ্যাঁ, বাবা জানালেন শাহেদ এসেছে। ও, নবনীর প্রতিক্রিয়া কেমন ছিল? প্রথমে তো অবাক, তারপর লজ্জা, আনন্দ, সব মেশানো একটা অনুভূতি। বাবার সামনে থেকে চট করে উঠেও যেতে পারছিল না। আর বাবা ঠিক তখনই আবার বিয়ের প্রসঙ্গটা তুললেন। হ্যাঁ, যদিও নবনী পরিষ্কার বলে দিল রেজাল্টের আগেও বিয়ে নিয়ে ভাবছে না। ওদের বাবা মেয়ের সম্পর্কটা বেশ সহজ মনে হলেও এই বিয়ের প্রসঙ্গটা কি একটু চাপের মতো শোনালো না? একটু তো বটেই। যাই হোক, এই সারপ্রাইজের রেশ ধরে এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। মা জাহানারা সেখানে ব্যস্ত। হ্যাঁ, জাহানারা বেগম শাহিদের প্রিয় পনিরের সমোচা ভাজছেন। ঢাকা থেকে আনা পনিরটা কাজে লেগেছে তাহলে? লেগেছে, কিন্তু ওনার মেজাজ একটু ভালো নেই। প্রথমত, ডাকবাংলোয় মিষ্টি জমে গেছে অনেক, কিন্তু শাহেদ মিষ্টি খায় না। আর দ্বিতীয়ত, ফ্রিজ নেই। এটা ওনার জন্য বিরাট সমস্যা। উনি আবার ঠান্ডা জল ছাড়া খেতে পারেন না। শীতকালেও বরফ কুচি মেশানো জল চাই। বলেন কি? মেয়ের সাথে কথা বলার সময় অবশ্য বেশ গর্ব করে বললেন, শাহেদ যে আসবে উনি নাকি আগেই টের পেয়েছিলেন। ওনার নাকি ইএসপি আছে।
হা, মায়েরা অনেক কিছুই আগে থেকে বুঝতে পারেন অবশ্য। নবনী অবশ্য মায়ের এই দাবিতে তেমন অবাক হয়নি, বাবাকে কফি দিতে বলল। তবে জাহানারা বেগমের চরিত্রের সবচেয়ে ইন্টারেস্টিং দিক কোনটা? ওই সূচিবায়ুটা মারাত্মক। কিরকম? রান্নার ব্যাপারে কারোর সাহায্য নেবেন না, ডাক বাংলোর বাবুর্চি বা পুরনো কাজের লোক মিলু কাউকেই কিছু ছুতে দেবেন না। সে কি যুক্তিটা কি? যুক্তিটা অদ্ভুত। কে কখন নাক ঝেড়ে ঠিকমতো হাত ধুলো কিনা, সাবান দিল কিনা, তার কি ভরসা? ভাবা যায়, একদিকে এত সূচিবায়ু, আবার এই মানুষটাই তো মিলুকে রাস্তা থেকে তুলে এনেছিলেন। ঠিক তাই। প্রায় ২০ বছর আগে মেয়েটা ভিক্ষা করত, বয়স ১০। জাহানারা ওর সুন্দর মুখ দেখে মায়া করে আশ্রয় দেন। কুদরতি নাম বদলে মিলু রাখেন। হ্যাঁ, লেখাপড়া, আদব কায়দা শেখান, এমনকি পরে নিজেদের ড্রাইভার রহমতের সাথে বিয়েও দেন। এই বৈপরীত্যটাই চরিত্রটাকে এত জীবন্ত করে তুলেছে। একদিকে কঠোর সূচিবায়ু, অন্যদিকে গভীর মায়া। একদম। এই জটিলতাই আসল মানুষ। আচ্ছা, জাহানারার কথা তো হলো, কিন্তু নবনী তখন কি করছে? শাহেদকে খুঁজছে নিশ্চয়? হ্যাঁ, শাহেদকে কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে ছোট বোন শ্রাবণীর ঘরে গেল। ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা, নদীর ধারের ঘরটা, সেটা শ্রাবণী নিয়েছে, একা নিরিবিরি পড়াশোনা করবে বলে। যদিও পড়ার বইয়ের সুটকেস খোলাই হয়নি, সে তখন গল্পের বই পড়ছে। কি বই? নবনী ঢুকে দেখে শ্রাবণী খাটে পা ঝুলির বসে আছে, গলায় লাল মাফলার, মানে টনসিলের ব্যথা। ওহো, জ্বরও মেপেছে ১০১.৫ ডিগ্রি। বেশ জ্বর তো। হাতে বই, পরশুরামের নির্বাচিত ভূতের গল্প পড়ছে, মহেশের মহাযাত্রা। অসুস্থতার মধ্যেও বই পড়ার মনোযোগটা কিন্তু দেখার মতো। শ্রাবণী আসলেই অন্যরকম। আর মাছ দেখে ওর প্রতিক্রিয়াটা কি ছিল? সেটাও মজার। বাবাকে খুশি করতে নাকি বিকট চিৎকার করে বলেছে, ও মাগু, এটা কি মাছ নাকি, ওয়াক থু। হা হা হা। নবনীর মনে হচ্ছে শ্রাবণী দিনে দিনে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে উঠছে। অবশ্যই, ওর চিন্তা ভাবনা, কথা বলার ধরন সবই একটু আলাদা। শাহেদ কোথায়, এই প্রশ্নের উত্তরেও তো ওর বুদ্ধির ছাপ আছে। কি বলল? বলল, শাহেদ কুয়োর পাড়ে গোসল করতে গেছে। ডাকবাংলোর কুয়োর জল নাকি খুব পরিষ্কার আর স্বাস্থ্যের জন্য ভালো। আর এই কনকনে ঠান্ডায় কুয়োর জলে গোসল করার বুদ্ধিটাও নাকি শ্রাবণীরই দেওয়া। হ্যাঁ, সে নাকি আগের দিন ওই জলে গোসল করে ঠান্ডা লাগিয়েছে, তাই আজ শাহেদও ঠান্ডা লাগাক, এই তার প্ল্যান। এ তো ভারী দুষ্টু তো। নবনী কি গেল কুয়োর পারে? হ্যাঁ, গেল। গিয়ে দেখে সত্যি সত্যি শাহেদ গোসল শেষ করে ঠান্ডায় কাঁপছে। পাশে কারা ছিল? ডাকবাংলোর কেয়ারটেকার হারিকেন হাতে, আর মালি, যে বালতিতে করে জল তুলে দিচ্ছিল। তারপর দেখা হলো দুজনের। হ্যাঁ, শাহেদ তো স্বীকারই করল যে শ্রাবণীর কথায় সে বিভ্রান্ত হয়েছে। শ্রাবণী নাকি বলেছিল কুয়োর জল বেশ গরম থাকে। হ্যাঁ, শ্রাবণী পারেও বটে। ওদের মধ্যে কি কথা হলো এরপর? বেশ আন্তরিক কথা। শাহেদ জানালো ওর এই হঠাৎ আসা, এমনকি আগের দিনের ঝগড়াটাও নাকি ওর প্ল্যান ছিল। প্ল্যান? কিরকম প্ল্যান? ও চেয়েছিল গভীর রাতে এসে নবনীকে ঘুম থেকে তুলে খুব স্বাভাবিকভাবে এক গ্লাস ঠান্ডা জল চাইতে। কি অদ্ভুত রোমান্টিক ভাবনা। অন্যদিকে নবনীও আগের দিনের ঝগড়ার জন্য লজ্জিত, বলল যে ক্ষমা চেয়ে সে একটা লম্বা চিঠি লিখেছে শাহেদকে। কত বড় চিঠি? ১৮ পাতা, তবে পাঠায়নি, নিজের কাছে রেখে দিয়েছে। শাহেদ পড়তে চাইল নিশ্চয়ই। খুব আগ্রহ দেখালো, কিন্তু নবনী রাজি হল না। বলল দেখতে পারো, কিন্তু পড়তে পারবে না। নাকি নিজের একটুখানি ব্যক্তিগত জায়গা রাখা? দুটোই হতে পারে। সম্পর্কের মধ্যে এইটুকু রহস্য, এইটুকু ব্যক্তিগত পরিসর তো থাকেই। ঠিক। শাহেদ কি জোর করল? না, বরং অবাক হল যে নবনী বাংলায় ১৮ পাতা লিখতে পারে। সে নিজে তো শুদ্ধ বাংলায় ১৮টা লাইনও লিখতে পারে না। তাই নাকি? হ্যাঁ, এই প্রসঙ্গেই ওর নতুন বাংলা সেক্রেটারির গল্প বলল। ভদ্রলোক বাংলায় অনার্স পাস, কিন্তু অ্যাকসেপ্টেন্সের বাংলা কি হবে সেটা শাহেদকেই জিজ্ঞেস করেছিলেন। বলেন কি? এটা তো হাসির ব্যাপার। আবার হয়তো আমাদের মাতৃভাষার প্রতি অবহেলা বা শিক্ষার মান নিয়েও একটা প্রশ্ন তোলে। ঠিক, লেখকের এই ছোট ছোট টাচগুলোই গল্পকে অন্যরকম করে তোলে। একদম। এরপর তো সন্ধ্যার নাস্তার আসর বসল, তাই না? হ্যাঁ, খাবার ঘরে একটা বেশ বড় টেবিলে এলাহি আয়োজন। লুচি, মুরগির কোরমা, আলুর চপ। আর শাহেদের জন্য আনা সেই পনিরের সমুচা। ইলেকট্রিসিটি নেই, তাই হাইজ্যাক লাইটের আলোয় সবাই গোল হয়ে বসেছে। দৃশ্যটা বেশ চোখের সামনে ভাসে।
সেখানে জাহানারা বেগম স্বামীকে জিজ্ঞেস করলেন ইলেকট্রিসিটি নেই কেন? উত্তরে বন ও খনিজ সম্পদ মন্ত্রী জামিল চৌধুরী রসিকতা করে বললেন, বিদ্যুৎ তো তার মন্ত্রণালয় না, বনের ব্যাপারে প্রশ্ন থাকলে করতে পারো। আর সুযোগটা নিল কে? শ্রাবণী। হ্যাঁ, ও ওর স্বভাব মতো অদ্ভুত একটা প্রশ্ন করে বসল। কি প্রশ্ন? বাংলাদেশের বনে মোট কটা ময়ূর আছে? হা হা হা, এটা কি শুধু বাচ্চার কৌতূহল নাকি বাবাকে একটু পরীক্ষা করা? বলা মুশকিল। জামিল সাহেব অবশ্য ময়ূরের সংখ্যা জানেন না, বললেন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বলা যায় কারণ সেন্সাস হয়েছে। যদিও সেই সংখ্যাটাও তার তখন মনে ছিল না। হ্যাঁ, বললেন সেক্রেটারিকে ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে জেনে নিতে হবে। ভাবুন, ডাকবাংলোয় বসে ওয়্যারলেসে ঢাকায় যোগাযোগ। এ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গ্রামের পটভূমিতে আধুনিকতার ছোঁয়া। ঠিক তখনই কে এলেন? সুরুজ মিয়া, মাছের ফাইনাল ওজন নিয়ে। ওহ, ওজন কি বদলেছে? হ্যাঁ, এবার হয়েছে 41 কেজি 200 গ্রাম। 200 গ্রাম বেড়ে গেছে। বেড়ে গেছে কেন? শ্রাবণী নিশ্চয়ই প্রশ্ন করেছে। সাথে সাথেই। আর সুরুজ মিয়ার উত্তরটা দারুণ। কি বললেন? বললেন, মাছটা যখন প্রথমে ওজন করা হয় তখন জিন্দা ছিল, এখন মরে গেছে। আর মরার পর নাকি মাটির টানে ওজন বাড়ে। বলেন কি, মাটির টানে ওজন বাড়ে? এ তো প্রায় কবিতার মতো শোনালো। এটা কি উনি সত্যি বিশ্বাস করেন নাকি বানিয়ে বললেন? হুমায়ুন আহমেদ প্রায়ই এমন লোকজ বিশ্বাস বা ধারণার চমৎকার উদাহরণ দেন লেখায়। এটা হয়তো সেরকমই কিছু। এরপর মাছ কাটার প্রস্তুতি শুরু হলো। জামিল সাহেবের স্ত্রীর সূচিবায়ুর কথা মনে করিয়ে দিলেন নিশ্চয়ই। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিলেন। খুব। আর সুরুজ মিয়াও আশ্বাসন দিলেন। কি বললেন? বললেন, যে লোক মাছ কাটবে তাকে সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে তারপর আনা হবে। দারুণ। এই ছোট ছোট কথাগুলোতেই চরিত্রগুলো ফুটে ওঠে। জামিল সাহেবের স্ত্রীর প্রতি কেয়ার, সুরুজ মিয়ার ওই অতিরিক্ত বিনয়, আর হয়তো কিছুটা গ্রামীণ সারল্য বা বাধ্যবাধকতাও। আর ঠিক এই সময়েই গল্পের মোড়টা ঘুরল। হ্যাঁ, শ্রাবণী হঠাৎ সুরুজ মিয়াকে চাচা ডেকে বারান্দার এক কোণে নিয়ে গেল। মন্ত্রী সাহেবের মেয়ের মুখে চাচা ডাক শুনে সুরুজ মিয়া তো গোলে জল। একদম। শ্রাবণী ফিসফিস করে বলল, ওর একটা অসম্ভব জরুরি জিনিস লাগবে। কি জিনিস? একটা মই। মই? কেন? কারণ এই ডাকবাংলোর ছাদে ওঠার কোনো উপায় নেই, কোনো সিঁড়ি বা কিছু নেই। আর শ্রাবণের ছাদে ওঠাটা খুব দরকার। খুব দরকার? কেন দরকার সেটা কি বলল? না, সেটা বলেনি। তবে মইটা এখনই লাগবে না, লাগবে কাল সকালে। কখন? 9টার আগে, যখন বাবা ঘুমিয়ে থাকবেন। বাবা দেখলে রেগে যাবেন, সেটা শ্রাবণী জানে। হ্যাঁ, জানে। কিন্তু ওর যুক্তি হলো, সুরুজ মিয়া চাচা তো সরল মনে মইটা এনে দেবেন। তিনি তো আর জানবেন না কেন মইটা চাওয়া হচ্ছে। এখানেই গল্পটা একটা রহস্য রেখে শেষ হচ্ছে, তাই তো? একদম। একটা সাধারণ ছুটির দিনের বর্ণনার ভেতরে কত কিছু চরিত্রদের নিজস্ব ভাবনা, অদ্ভুত খেয়াল, সম্পর্কের টানাপোড়েন, হাস্যরস, গ্রামীণ পটভূমি, শহুরে জীবনের ছোঁয়া, সব মিলে একটা অসাধারণ বুনন। আর শেষে শ্রাবণীর ওই মই দিয়ে ছাদে ওঠার প্ল্যানটা, এই যে নিরীহ একটা আবদার, এর পেছনে কি আছে? শুধু অ্যাডভেঞ্চার? নাকি অন্য কিছু? ছাদে উঠেও কি দেখতে চায়, বা কার কাছ থেকে আড়াল হতে চায়, এই প্রশ্নগুলোই ভাবায়। এটাই হয়তো হুমায়ুন আহমেদের লেখার জাদু, একটা প্রশ্ন তুলে দিয়ে একটা ভাবনা উস্কে দিয়ে শেষ করেন। শ্রাবণীর এই ছাদে ওঠার চেষ্টাটা কি নিছকই কৈশোরের খামখেয়ালিপনা, নাকি চেনা গণ্ডি পেরিয়ে আরও বড় কিছু দেখার ইচ্ছে, বা নিজের একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা? এই প্রশ্নটা না হয় আমাদের আজকের আলোচনার শেষে সবার ভাবনার জন্য তোলাই থাকলো।